এখন দেখো, এখন যে চ্যাপ্টারটা পড়বো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এইখানে দেখো, আমাদের প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো কাজ নিয়ে, দেন আমরা শক্তি, দেন ক্ষমতা, এগুলো নিয়ে আলটিমেটলি সবগুলো নিয়ে আলোচনা করব। তো এইখানে কাজ হলো একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশির জন্য আমরা ভেক্টরে কি করছিলাম, যে ডট গুণ করতে হয়। তো হলো এফ ডট এস, আর হলো ডট গুণ আসলে আমার হলো কস থিটা আসে। তারপর হলো অবস্থান ভেক্টর, এই জিনিসটা দরকার নাই আমার, এখানে এই জিনিসটা দরকার নাই। তারপর হলো কাজের ক্ষেত্রে তিনটা যেই হয়, যে কাজের পরিমাণ সর্বোচ্চ কখন, সর্বনিম্ন কখন, আর হলো শূন্য কখন, এই তিনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ডিরেক্ট এরকম থিওরি দিয়ে দেয়। এই জিনিসগুলো একটু তোমরা দেখে নিও। তো দেখো আমার হলো গিয়ে যে কস থিটা, কস থিটার ভ্যালু সবচেয়ে বেশি কখন, কস 0 ডিগ্রির মান হলো গিয়ে 1, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ হবে হলো গিয়ে যখন 0 ডিগ্রি। তো এই যে দেখো, কস 0 ডিগ্রির মান হলো গিয়ে 1, তারপরে হলো কস 180 ডিগ্রির মান হলো গিয়ে -1। তো সেক্ষেত্রে হলো সর্বনিম্ন মান এখানে, আর যখন নাকি আমার 90 ডিগ্রি হয় তখন হলো 0। তো এখানে তোমরা এইভাবে ভ্যালু গুলা মনে রাখতে পারো। এইভাবে হলো গিয়ে আমাদের এরকম তিনটা পয়েন্ট আছে। তারপর হলো অভিকর্ষীয় একক, যেটা এটা মানে নর্মাল ভার্সিটিতে দেয়, সেকে দেয় না তেমন একটা। এখানে কিছু শর্টকাট আছে, তোমরা এগুলো চাইলে দেখতে পারো, তেমন দরকার নাই। এইটা মাঝে মধ্যে লাগে অন্যান্য জায়গাতে। তারপরে বলছে যে কি, যে 20 কেজি মিটারকে জুলে প্রকাশ করতে। তো কোনো কিছুকে যখন আমার কেজি মিটার এককে দেওয়া আছে আর ওটাকে জুলে প্রকাশ করতে বলবে, আমি চোখ বন্ধ করে 9.8 দিয়ে গুণ করে দিব। তো একটা জিনিস খেয়াল করে রাখবা, 9.8 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তোমার আলটিমেটলি 19.6 আসে। এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু। যেহেতু আমি এখানে 20 দিয়ে গুণ করছি, তো আমার হলো দশমিকটা এক ঘর ডানে চলে যায়, 196 আসছে। তো 9.8 এর সাথে কিছু গুণ করলে কত হয়, ওগুলো একটু মনে রাখো, তাহলে তোমাদের জন্য ক্যালকুলেশন করতে ইজি হবে। যদিও ক্যালকুলেটর আছে, সমস্যা হবে না। এখন দেখো মাত্রা, মাত্রা রিলেটেড জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো। আমাদের হলো প্রথম চ্যাপ্টারটা, যদিও বলি যে ইম্পর্টেন্ট না, বাট প্রথম চ্যাপ্টার থেকে এই মাত্রা রিলেটেড ম্যাথ গুলাই তেমন বেশি আসে। তো এদের মাত্রা একই, যে দেখো এখানে দেওয়া আছে কাজ, তারপর শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, এই জিনিসগুলো সবগুলোর মাত্রা সেম। তো তুমি যদি একটা মনে রাখো আর বাকিগুলোর সিকোয়েন্স মনে রাখো, তাহলে তোমার জন্য মনে রাখা ইজি হবে। তারপরে এখানে কাজের শর্ত আছে, এটা মনে রেখো। শূন্য কাজের ক্ষেত্রে দেখো, কখন কখন শূন্য কাজ হবে, যখন মনে করো একজন মানুষ একটা বোঝা নিয়ে দাঁড়ায় আছে, সে নড়তেছে না চড়তেছে না, তার কিন্তু পরিশ্রম হইতেছে কিন্তু তার কোনো কাজ হইতেছে না। আবার কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটাও শূন্য। আবার সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, এটাও শূন্য। তা আমরা একটু আগে পড়ছিলাম না যে কি জানো, স্থিতিস্থাপকতা কিন্তু সংরক্ষণশীল বল ছিল। তো সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা দিয়ে যদি কোনো কাজ করা হয়, সেটা কি হবে, আমাদের শূন্য কাজ হবে। তারপর কি অসংরক্ষণশীল বল হলো গিয়ে ঘর্ষণ বল আর সান্দ্র বল, এই দুইটাই বেশি লাগে, এই দুইটা লাগে না, দুর্বল বল, সবল বল। তারপরে কি সংরক্ষণশীল বলের যে উদাহরণগুলো আছে, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এগুলা মনে রাখো, এগুলা ইম্পর্টেন্ট। আচ্ছা দাঁড়াও, জুম করতেছি। এখন দেখো, একটা কোশ্চেন আছে আমাদের এখানে, কি বলছে যে 6 নিউটন বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণে 10 মিটার যায়। এখানে কি আমার এফ দেওয়া আছে, এটা হলো আমার থিটা দেওয়া আছে, এটা হলো গিয়ে আমার এস দেওয়া আছে। কাজের পরিমাণ কত, তো আমরা কি জানি কাজের সূত্র হলো W = F(s)cos θ। তো এখানে ভ্যালু গুলা বসাইলে আমার যেটা, দেখো এটা কিন্তু বুয়েটে 13-14 সালে আসছে, আগে কত ইজি ইজি কোশ্চেন হইতো। তারপরে এখানে আরেকটা দেওয়া আছে যে সরণ দেয়া আছে, আর হলো গিয়ে আমাদের হলো বল দেয়া আছে। তো ডিরেক্ট আমরা হলো গিয়ে ডট গুণের ফর্মুলা ইউজ করবো। এখানে হলো কি এইটা নেগেটিভ হবে, আলটিমেটলি ভ্যালু থাকবে হলো যে কোনো একটার 20। তারপর এখানে বলছে যে বল প্রয়োগের ফলে বস্তুটি এত বিন্দু হতে এত বিন্দুতে যায়। এখানে কিন্তু অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমার দুইটা দেওয়া আছে, ওইটার অবস্থান ভেক্টরের মাধ্যমে আমার প্রকাশ করে তারপরে করতে হবে। দেখো এখানে কি বলছে, আহ এটাকে ধরো বি, এটাকে ধরো এ, এ থেকে বি তে গেছে, তাহলে আমার ভেক্টর কি হবে, B - A। আমি যদি B - A করি, তাহলে দেখো 6 - 4 করছি, তারপর 5 - 3, তারপরে 4 - 3 করে আমার হলো একটা ভ্যালু ভেক্টর আসছে। ওই ভেক্টরটার সাথে হলো এফ ভেক্টরটা আমি গুণ করছি, গুণ করার পর আমার আলটিমেটলি ভ্যালু আসছে 12। তারপরে এরকম আরো কিছু কোয়েশ্চেন আছে, এর মধ্যে হলো দেখো আহ ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে। এই যে ভূমি থেকে ভরের কোনো বস্তু কণাকে 2r উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ কত। এটা আমি বলছিলাম না যে যত উচ্চতায় নিবে তার চেয়ে নিচে এক বেশি হবে। ওই যে দেখো নিচে কত হয়েছে, নিচে 3 হয়েছে। 2r উচ্চতায় নিছি, নিচে আমার হয়েছে হলো 3r, সরি 3 হয়েছে। তো এরকম এখানে কোর্সেটা কি, Gm 1/r - 1/r+h। তো এরকম তোমরা এইভাবে ফর্মুলা ইউজ করেও করতে পারো, আবার শর্টকাট ট্রিক্স যেটা আছে ওইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। এই দুইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তারপরে হলো এটা। এটা অনেক জায়গাতে আসছে আর অনেকবার আসছে, এটার ভ্যালুটা তোমাদের কাইন্ড অফ মুখস্থ রাখতে পারো। 6x² - 4x, যদি আমার 0 থেকে 2 থাকে, এটার আলটিমেট ভ্যালু হবে হলো গিয়ে 8। তো প্রথমে এটাতে আসি।
দেওয়া আছে যে এইখানে একটা ভ্যালু দেওয়া আছে আমার, সরি, আমার একটা ফোর্সের ভ্যালু দেওয়া আছে 0 থেকে এল লিমিটে ডাব্লিউ কত। তো ডাব্লিউ কি আমাদের হলো গিয়ে, ডাব্লিউ জিনিসটা কি একটা ডট গুণফল, কিন্তু এখানে যেহেতু আমার একটা লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমাদের হলো গিয়ে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে এল লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে কি হয়, ইন্টিগ্রেট করলে আমার হলো পাওয়ার 1 বেড়ে যায় না, এখানে এক্স এর সাথে পাওয়ার আছে 1, এখানে আছে 2, তো ইন্টিগ্রেট করলে আমার হলো পাওয়ার 1 বেড়ে যাবে আর ওই পাওয়ারটা নিচে ভাগ চলে আসবে। তো এখানে দেখো এক্স 1 ছিল, এ তো ধ্রুবক, তো এতে এই থাকলো, এক্স এর পাওয়ার 2 হয়ে নিচে 2 ভাগ চলে আসছে, আর এখানে হলো বি ধ্রুবক বা বি হলো আমার কনস্ট্যান্ট, তো এখানে এক্স স্কোয়ার ছিল 3 হয়ে নিচে 3 ভাগ চলে আসছে। তারপর হলো আমি জাস্ট ভ্যালু বসাইছি, এক্স এর জায়গায় এল বসাইছি আর এক্স এর জায়গায় 0 বসাইছি। 0 বসালে তো পুরোটাই আমার 0 চলে আসে, এই কারণে ওটা আমি লিখি নাই। আর হলো 0 বসালে মাইনাস হয়, 0 বসালে কি হবে, এ ইন্টু 0/2 মাইনাস বি ইন্টু 0/3 এরকম আসে। তো এটা তো আমার টোটালি 0 আসতেছে, এই কারণে এটা আমি আর লিখি নাই। তো আলটিমেটলি ভ্যালু এটা। তো সেম প্রসেসে আমার হলো এই ম্যাথটা করছে, এখানে আমার স্কোয়ার আছে, তার মানে হলো 3 হয়ে যাবে, নিচে 3 ভাগ আসবে, এখানে আমার হলো 1 আছে, 2 হয়ে যাবে, নিচে 2 আসবে। তারপর হলো আমি মানগুলো বসাইছি, আলটিমেটলি ভ্যালু 8। এটা অনেক ইম্পর্টেন্ট, ডিরেক্ট এরকম ম্যাথ দিয়ে দিতে পারে। তো সেম এই যে দেখো এটা রাজশাহীতে আসছে, তারপর হলো এটা মনে হয় জিএসটি তেও আসছিল। দেখো এই কোশ্চেনটা অনেক জায়গাতে পাবা। তারপর কি, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এটা থিওরি কোয়েশ্চেন, এই থিওরি কোয়েশ্চেন গুলো মনে রাখো। তারপরে আসি আমরা হলো শক্তিতে আসি, কাজের চ্যাপ্টার আমাদের শেষ, এখন আমরা শক্তিতে মুভ করি। তো এরকম অনেক সময় দেওয়া থাকে যে আনুভূমিকের সাথে দেয়ালের সাথে, তো তখন আমরা বুঝবো কিভাবে যে কোনটা কিভাবে বের করবো। তো এখানে দেখো একটা চিত্র আঁকা আছে, তো এইটাকে আমরা হলো দেয়াল ধরছি আর এটা হলো আমাদের আনুভূমিক। তো আনুভূমিকের সাথে যখন আমাকে বলবে আনুভূমিকের সাথে আমার হলো গিয়ে কাজ করতে হইতেছে বা কোনো কিছু করতে হইতেছে, তখন আমার ফর্মুলা হবে হলো এমজিএস সাইন থিটা। আর যখন বলবে হলো দেয়ালের সাথে, তখন হবে হলো এমজিএস কস থিটা। আর বিভব শক্তি হবে হলো আমার এমজিএস, এটা তো নর্মাল ফর্মুলা। আমাদের ক্লাসটা একটু পরে কেটে যাবে, তোমরা আবার 9 মিনিট পরে জয়েন করো। তো এখানে দেখো আমরা কোশ্চেন সলভ করলে হয়তো বুঝতে পারবো। এখানে কি বলছে যে একটা 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু হতে আর বিন্দুতে দেওয়া হলো, পাথরটির স্থিতিশক্তি কত, মানে পি থেকে আর এ গেছে। তো এখানে হলো গিয়ে আমাদের টোটাল হলো কি, যে আমাদের স্থিতিশক্তি চাইছে mgh। তো আমার এখানে এইচ এর ভ্যালুটা আমি কত নিব, যেহেতু আমার হলো এখান থেকে এখানে গেছে, এখানের ভ্যালুটা হলো আমার কত। আমি যদি এইভাবে আঁকি, পিথাগোরাসের অ্যাপ্লাইটা আর কি এখানে করতে হবে। এম এর ভ্যালু আমার দেওয়া আছে হলো কত, এম এর ভ্যালু দেওয়া আছে আমার, এম জি এর ভ্যালু দেওয়া আছে আমার 4, এম জি এর ভ্যালু দেওয়া আছে। আর এখানে হলো এই চিত্রটা দেওয়া ছিল। তো এইচ এর ভ্যালুটা আমার এখান থেকে, এটা হলো কোশ্চেন, এটা হলো কোশ্চেনের পার্ট, কোশ্চেনের পার্ট এইটুকু। আর সলিউশন শুধুমাত্র এতটুকু, সলিউশন শুধুমাত্র এতটুকু। তো এখান থেকে আমার হলো গিয়ে এইচ এর ভ্যালুটা আসতেছে এইটা, আর হলো গিয়ে আমার এম আর জি দেওয়া আছে এখানে, এফ ইকুয়ালস টু এম জি, ওই ভ্যালুটা আমি ইউজ করছি। তো আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে 120। তারপর এখানে কি বলছে যে 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতায় উঠানোর জন্য একটি লিফট ব্যবহার করা হলো, এটি 70 জুল শক্তি ব্যয় করে, অপচয়কৃত শক্তির মান কত। অপচয়কৃত শক্তি চাইছে আমার, কিন্তু মানে এখানে নর্মাল শক্তিটা চায় নাই। তো আমার নর্মাল শক্তি কত লাগবে, এমজিএইচ, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ 300 লাগতেছে। তো আমার হচ্ছে কি বলছে যে শক্তি ব্যয় হয়েছে টোটাল হলো 70, তাহলে অপচয় হয়েছে কত, মানে এক্সট্রা আমার কতটুকু লাগছে, এক্সট্রা লাগছে হলো এইটা। তো আমার 70 লাগতো, কিন্তু আমার মানে ধরো আমার কাছে কি এক্সাম্পল দিব, ধরো তোমার কাছে তোমার ক্ষুধা লাগছে, তো তুমি হলো এখন হাফ প্লেট খাবার খেলে তোমার ক্ষুধা মিটে যাবে। এখন তোমাকে যদি আমি 1 প্লেট খাবার দিই, তো বাকি হাফ প্লেট খাবারটা নষ্ট হবে না? তো ওই জিনিসটাই হয়েছে। তো টোটাল আমার শক্তি লাগতেছে হলো গিয়ে 300, কিন্তু এর মধ্যে হলো 70টা দিয়ে আমি কাজ করতে পারবো, বাকি জিনিসটা হলো আমার টোটালি ওয়েস্ট হয়েছে। তো এই জিনিসটাই এখানে হয়েছে। জানি না এক্সাম্পল দিছি বুঝছো কিনা, বাট এরকম ভাবে আমাদের হলো আলটিমেটলি মেইন যেই শক্তিটা ওটা বের করতে হবে, দেন হলো যত দেয়া আছে ওটা মাইনাস করলে আমাদের অপচয়টা বের হয়ে যাবে। তারপরে হলো এখানে কি, এখানে একটা, আচ্ছা, এখানে আমাদের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটাতে বলছে যে কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে, ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে। তো ঘর্ষণবিহীন তল যখন আমাকে বলবে, তখন হলো গিয়ে আমার এমজিএইচ হবে,
মানে ঘর্ষণবিহীন তল যখন বলবে তখন আমার ফর্মুলা হবে হলো mgh। তো আমার এখানে f এর ভ্যালু দেওয়া আছে, মানে mg এর ভ্যালু দেওয়া আছে, আর হলো h কত দেওয়া আছে, যে হলো আমার 5 মিটার। এখানে আমার দেখো, এখানে এই যে 30 ডিগ্রি, অনেক সময় অনেকে এটা দেখে প্যাচ লাগাই যেতে পারে যে এখানে তো আমার তো থিটার ভ্যালু দেওয়া আছে, mg cos হইতে পারে, cos h হইতে পারে। কিন্তু যখন তোমাকে উল্লেখ করে দিবে যে ঘর্ষণবিহীন তল, তখন তুমি একদম চোখ বন্ধ করে mgh ফর্মুলা ইউজ করবা। তারপরে কি, এটা তোমরা পারবা। এখানে যেহেতু আমাদের ঘর্ষণবিহীন তল বলে নাই, তো আমরা হলো এখানে আনুভূমিকের সাহিত্যে বলছে, তো আমাদের হলো সাইন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। যদি এখানে ঘর্ষণবিহীন তল বলতো তাহলে আমরা শুধুমাত্র mgh নিতাম। তারপরে কি, এখানে হলো ইট দিয়ে যে ফর্মুলা, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আসে অনেক সময়। এখানে দেখো কি বলছে, যে যখন আমার n সংখ্যক ইট দিয়ে স্থিতিফলক তৈরি করতে হবে তখন আমার কৃতকাজ কত হবে, তখন আমার কৃতকাজ হবে mgh, তো থাকলো n × n - 1 / 2। তো এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখো, কিভাবে আসছে বা শর্টকাট তোমরা নিজেদের মতো করে বের করো। তো এখানে দেখো আমরা কোশ্চেনটা পড়ি, তাহলে হয়তো বা আমাদের মানে সলিউশন বুঝতে সুবিধা হবে। বলছে সিরাজ সাহেবের ভর হলো 20 কেজি। তারপরে কি, তিনি হলো 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলো, তার কৃতকাজ কত। এইখানে হলো জাস্ট নর্মাল এইটার এটার কোনো ম্যাথ দেওয়া নাই এখানে, এটার ম্যাথ তোমরা কোশ্চেন ব্যাংকে পাবা। কোশ্চেন ব্যাংকে এটার ম্যাথ খুঁজলে পাবা, এখানে নর্মাল যে কৃতকাজ ওইটার ফর্মুলা দিছে। তো এখানে দেখো, কৃতকাজের ফর্মুলা mgh, এখানে m হলো 20 দেওয়া, জি হলো 9.8, তো এইচ আমার বের করতে হবে। এখানে দেখো 20 সেন্টিমিটার কয়টা উঠছে, 25 সেন্টিমিটার 20টা উঠছে, তো আমার হলো গিয়ে এইচ হবে হলো 25 × 20। তো এটা কত সেন্টিমিটারে, এটা সেন্টিমিটারে, তো আমার হলো গিয়ে মিটারে কনভার্ট করা লাগবে, যেহেতু আমি জুলে নিতেছি সবকিছু আমার মিটারে নেওয়া লাগবে। জি এর মান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, তো সেই ক্ষেত্রে এটাকে মিটারে নিলাম, আর আলটিমেটলি 100 দিয়ে ভাগ করা লাগবে, ওই জিনিসটাই এখানে করছে। তো আলটিমেটলি আমার ভ্যালু আসছে 980 জুল। তারপরে হলো গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা অনেকগুলো আছে, এখানে মেইন ফর্মুলা যেটা হলো ½ mv²। তো ওইখান থেকে হলো ই কে সমান সমান p²/2m, এটাও একটা ফর্মুলা। তো দেখো, তো এখানে যদি আমি এই দুইটা সমীকরণের মধ্যে সম্পর্ক বের করতে চাই, তো এই দুইটা সম্পর্ক বের করতে গেলে আমার আলটিমেটলি এরকম একটা ভ্যালু আসে, pv/2। এটা মাঝে মধ্যে কাজে লাগে, এটাও মনে রাখো। তো এখানে দেখো একটা থিওরি লেখা আছে, দুইটি সমান বেগ বিশিষ্ট, মানে আমার কি বেগ সমান, হালকা ও ভারী বস্তুটির মধ্যে ভারী বস্তুটির গতিশক্তি বেশি। তারপরে এখানে আবার কি লেখা আছে, যে দুইটি সমান ভরবেগ বিশিষ্ট হালকা ও ভারী বস্তুর মধ্যে হালকা বস্তুর গতিশক্তি বেশি। কিভাবে বুঝবো কোনটা কি, এইখানে দেখো, এখানে হলো আমার যখন নাকি আমি এই ফর্মুলাটা নিছি, যখন আমি এই দুইটার মধ্যে রিলেশন নিছি, তখন হলো গিয়ে আমার বেগটা কনস্ট্যান্ট করে দিছি, ই সমানুপাতিক হলো গিয়ে, যখন আমার এই দুইটার মধ্যে সম্পর্ক বেগটা আমার কনস্ট্যান্ট, তখন ই কে সমানুপাতিক এম। মানে আমার হলো যে যখন সমান বেগ বিশিষ্ট হবে, তখন যার ভর বেশি, ই কে সমানুপাতিক এম হইলে যার ভর বেশি তার গতিশক্তি বেশি, যার ভর কম তার গতিশক্তি কম। তারপরে হলো যখন আমি এই দুটার মধ্যে নিছি সম্পর্ক, এইটা আর হলো এইটা, এই দুটার মধ্যে আমি যখন সম্পর্ক নিছি, তখন দেখো কি হয়েছে, আমার ই কে এর সাথে সম্পর্ক হলো এম এর সম্পর্ক 1/m। তো আলটিমেটলি আমার হলো কি, এখানে কি কনস্ট্যান্ট রাখছি আমি, ভরবেগ। তো ভরবেগ যখন আমার কনস্ট্যান্ট থাকবে, তখন হবে হলো গিয়ে যার ভর কম তার গতিশক্তি বেশি। তো এইখানে এই রিলেটেড ম্যাথ আসে, তোমরা এগুলো একটু মনে রাখো। তো এখানে এই জিনিসগুলো শর্টে লেখা আছে, ভারী বস্তুর ভরবেগ অলওয়েজ বেশি হবে, কারণ ভরবেগের মধ্যে হলো গিয়ে আমার বেগ, ধরো বেগ কনস্ট্যান্ট যেটা ভারী, ওইটাই তো সবসময় বেশি হবে, কারণ ভরবেগের ফর্মুলা কি, ভরবেগের ফর্মুলা হলো mv। তো এখানে ওই ফর্মুলা গুলো আবার লিখছে, লেখার পরে এখানে হলো কিছু সম্পর্ক দাঁড় করাইছে, যেমন ই কে সমানুপাতিক হলো পি, ই কে সমানুপাতিক ভি, আবার হলো পি সমানুপাতিক √m। এরকম কিছু এখানে এই জিনিসগুলো মেইন, যে আমার হলো যখন ই কে কনস্ট্যান্ট থাকবে তো পি সমানুপাতিক এম। তো এখানে দেখো একটা কোয়েশ্চেন বলছে, যে হলো আমার এম আর 4m ভর দেওয়া আছে, তাহলে আমার p1 আর p2 কি হবে। এই যে এখানে কোয়েশ্চেনে বলা থাকবে যে ই কে কনস্ট্যান্ট, না হলে তুমি আর কি ধরতে পারবা না, তোমাকে বলে দেওয়া হবে। তো এখানে যেহেতু এটার পরে এখানে লিখছে, তো এই কারণে ওরা আর কোশ্চেনটা লিখে নেয়, বাট তোমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া হবে কোনটা কনস্ট্যান্ট থাকবে। তো যেহেতু আমার এখানে ই কে কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে পি সমানুপাতিক √m। তো √p1/p2 করলে এই দুইটার রুট হবে, এটার মধ্যে যদি আমি রুট করে দিই, তাহলে ওয়ান কে রুট করলে ওয়ানই হয়, 4 কে রুট করলে আমার আলটিমেটলি আসবে হলো 2। তো এটাই আসছে।
তারপরে এখানে কি বলছে, ই কে সমান সমান পি হলে ভি ইকুয়ালস টু হোয়াট। তো আমার এখানে হলো ই কে সমান সমান পি বলছে, তো ই কে সমান সমান আমার ফর্মুলা কি, এটা হলো আমার একটা মেইন ফর্মুলা না, ই কে সমান সমান পিভি বাই টু। তো এখানে যদি আমি পি দেই, পিভি বাই টু দেই, তো এই পি কাটা যায়, তাহলে হলো আমার আলটিমেটলি ভ্যালু ভি ইকুয়ালস টু টু আসে। তো এরকম থিওরিটিক্যালি একটা কোয়েশ্চেন দিতে পারে যে আমার গতি শক্তি যদি ভরবেগের সমান হয়, তোমরা এটা লিখে দিতে পারো, গতি শক্তি যদি আমার ভরবেগের সমান হয় তাহলে আমার বেগ কত। এরকম কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে হলো এখানে কি দেওয়া, একটি গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে, কত বেগে চললে এর গতি শক্তি 2 গুণ হবে। তো আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে ভি দেওয়া আছে, আর হলো আমার গতি শক্তির মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তো আমার ফর্মুলা কোনটা, ফর্মুলা আছে হলো গিয়ে আমার হাফ এম ভি স্কোয়ার, আরেকটা হলো গিয়ে পিভি বাই টু, দুইটা সম্পর্ক আছে। বেগ কত বলছেন, মানে আগের কোশ্চেনটাতে এই যে দেখো আমার বেগ টু বের হয়েছে। এখানে কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে যে যদি আমার কোনো বস্তুর গতি শক্তি তার ভরবেগের সমান হয় তাহলে তার বেগ কত হবে। তো বেগটা এরকম ভাবে ম্যাথ করলে টু আসবে। তো মানে এই কোশ্চেনটাকেই থিওরিটিক্যালি লিখে দিল, এই জিনিসটা আর কি মাথায় রেখো এই জিনিসটা। তো এখানে দেখো আমাদের বলছে যে বেগের সম্পর্ক। তো বেগের জন্য আমরা হলো কি এইটা নিব, এটা নেওয়ার পরে এখান থেকে দেখো আমার হলো গিয়ে যে এই ভ্যালুটা আসছে। তো এখানে হলো কিছু বলে না, এখানে যদি আমার বলতো যে ভর কনস্ট্যান্ট তাহলে আমি এটা নিতাম, যদি আমাকে বলতো যে ভরবেগ কনস্ট্যান্ট তাহলে হলো আমি এইটা নিতাম। তো এখানে আমি অ্যাজিউম করে নিতেছি যে আমার ভর কনস্ট্যান্ট বলছে, কারণ হলো গিয়ে যেহেতু এই ফর্মুলা অ্যাপ্লাই করছে তো এখানে ভর কনস্ট্যান্ট নিয়েই করছে। তো এখানে আমি যদি ভি, ই কে সমানুপাতিক ভি ফর্মুলা ইউজ করি, তাহলে হলো আমার আলটিমেটলি ভি সমানুপাতিক রুট ওভার ই কে আসতেছে। দেন ওইখান থেকে হলো √2 এর ভ্যালু 1.41, ওইটাই আর কি ইউজ করছে। তারপর এখানে কিছু এসবিএসএল দেওয়া আছে, মানে হলো শর্টকাট টেকনিক। 9 কিলোমিটার হলো গিয়ে আমার আলটিমেটলি 2.5 মিটার পার সেকেন্ড, 18 হবে হলো 5, 27, এগুলো লাগে না, এগুলো ক্যালকুলেটর তোমরা নিজেরাই করতে পারবা, সমস্যা নেই, ক্যালকুলেটর ইউজ করো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এখানে আর কি যে শর্টকাটটা দিছে এটা যাতে ক্যালকুলেটর ইউজ করা আর কি বেটার। কারণ ধরো যে র্যান্ডমলি তুমি যদি যে কোনো একটাকে কিলোমিটার থেকে আওয়ারে কনভার্ট করতে চাও, 36 কে যদি নেই, তো আমাদের কি কিলোমিটার পার আওয়ার দেওয়া না, তো কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, দেন হলো আওয়ার কে মিনিটে নেওয়ার জন্য, সরি, সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দিয়ে গুণ করতে হবে, তো এখানে ভাগ করতে হবে, তো এখানে আলটিমেটলি কাটাকাটি করলে থাকে 10। তো এই জিনিসটা জানলেই হয়, এরকম এতগুলা মনে রাখার কোনো দরকার নাই আমার মতে। তো এই তো এখানে দেখো, এখানে আহ কিছু কোয়েশ্চেন আছে যে একটি বস্তুর গতিশক্তি ও পি সমান হলে বেগ কত। এই যে একটু আগে একটা কোশ্চেনের কথা বলছিলাম না, ওই কোশ্চেনটাই আলটিমেটলি এখানে ঘুরে ফিরে আসছে যে আমার যদি ই কে সমান সমান পি হয়, ই কে যদি আমার হলো গিয়ে, ই কে জিনিস কি, আমার পি স্কোয়ার বাই টু আই সেম। তো এই ফর্মুলাতে যদি আমি করি, বা হলো গিয়ে আমার পিভি বাই টু এই ফর্মুলাতে করি, আমার এখানে বেগ চাইছে, তার মানে এই এই সম্পর্কটা আমাকে নিতে হবে। তো এটা যদি আমি নিই, আর আমার ই কে যদি আমার পি এর সমান হয়, তো আমার হলো আলটিমেটলি ভি এর ভ্যালু টু আসতেছে। এটা দেখো জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে, বা এটা থেকেও আসতে পারে, যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো এখানে কি বলছে, একটি কণার ভরবেগ পি, কণার গতিশক্তি 2 গুণ করলে ভরবেগ কত হবে। তো আমার হলো পি এর সাথে সম্পর্ক যদি নেই, এখানে ভরবেগের সাথে তুলনা করছে। তো এখানে আমার হলো এই যে ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2 আই সেম, ওই ফর্মুলা অনুযায়ী হলো পি এর সাথে রুটের সম্পর্ক, তো ওইটাই ইউজ করছে এখানে। তারপরে দেখো এখানে হলো গিয়ে আহ এখানে কিছু কোশ্চেন আছে যে বস্তুর গতিশক্তি 2 গুণ এবং বেগ অর্ধেক করলে ভরবেগ কত গুণ হবে। তো গতিশক্তি আর হলো বেগ আছে, তো হলো পিভি বাই টু ইকুয়াল টু ইকে, এই সম্পর্ক আমার নিতে হবে। তো এই সম্পর্ক নিয়ে তারপরে হলো ওরা আনসার বের করছে। এরকম আরো অনেক কোয়েশ্চেন আছে। এই যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ফর্মুলাটা দেখো। এটা পি বনাম √ওভার ইকে এর গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। তারপরে এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, এগুলাও ইম্পর্টেন্ট, এগুলা হলো যে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, তো বলা যায় না কখন আসে, তো তো আমাদের তো রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা সবগুলোই ভালো করে পড়বো। তো এখানে কি বলছে যে রৈখিক ভরবেগ যদি আমার 50% বাড়ে তাহলে আমার গতিশক্তি কত বাড়বে। তো আমার ইনিশিয়ালি আমি ধরে নিব হলো 1,
আর এটাকে আমি ধরবো হলো 0.5 এরকম ভাবে। আর পরবর্তীতে হয়েছে আমার হলো গিয়ে 1.5। তো আমার হলো কি যে ইকে এর সাথে আমার পি স্কোয়ারের সম্পর্ক, আমার গতিশক্তি বাড়বে হলো 1.5 স্কোয়ার। এটাকে যদি আমি স্কোয়ার করি, 15কে স্কোয়ার করলে হয় হলো 225। তো এখান থেকে আমার হলো ইনিশিয়াল বাদ দিতে হবে, মানে 1 বাদ দিতে হবে। তো এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার এরকম আসতেছে, এটা থেকে আমার হলো 1 মাইনাস করলে থাকতেছে হলো 1.25। এটাই হলো আমার আনসার। এখানে 1.25 হওয়ার কথা, তো সরি এই যে 1.25, এটাই আনসার। তারপর হলো 60% বাড়ালে কি হবে, এগুলো আর কি সব একই নিয়মে করছে। এখানে হলো 100% বাড়ালে, এটা এই 100%-এরটা ইম্পর্টেন্ট। তারপর হলো 300%-এরটা, এগুলো মনে হয় বলছিলাম যে এই চ্যাপ্টারে এরকম ম্যাথ পাওয়া যাবে। তো এখানে কিছু সম্পর্ক দেওয়া আছে, এগুলো দরকার নাই মুখস্থ করার, তোমরা নিজেরা সম্পর্ক বিল্ড করবা, দেন ওগুলা শর্টকাট করবা। এখানে এগুলো মুখস্থ করার দরকার নাই। এখানে এই জিনিসটা শুধু মনে রাখবা যে শুধুমাত্র 1%-2%-এর ক্ষেত্রে অর্ধেক হবে, যেটা কিনা আমরা হলো মুক্তি বেগের ওইখানে পড়ছিলাম, যে 1%-2% আর হলো 0.5% যদি থাকে তাহলে হলো গিয়ে আমাদের হাফ হবে বা হলো ডাবল হবে এরকম। তারপরে দাঁড়াও 1 মিনিট, আমার একটা ইমার্জেন্সি মেসেজ আসছে। আচ্ছা, আমরা হলো ক্লাসে ব্যাক করি। আমাদের হলো যে টপিকটা এখন আমরা আলোচনা করব সেটা হলো এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি। তো এখানে দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা ভালো করে মাথায় রেখো। একটা হলো এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে আমাদের বেগ কত হবে আর সময় কত হবে, আর ভূমি স্পর্শ করার সময় আমার গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে mgh। তো এখানে বি এর ফর্মুলাটা হবে হলো √2g, আর টি হবে হলো √2h/g। তো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, যে এখানে আমরা বুঝবো কিভাবে যে কখন এই যে ভূমি স্পর্শ করার মুহূর্ত বললে আমাদের হলো ফর্মুলা হয়ে যাবে এরকম, আর আমাদের চাইছে বেগ চাইছে এখানে। এখানে যদি আমাদের টি চাইতো তাহলে আমরা কি করতাম, টু এ টু এইচ/জি দিতাম। তো এখানে আমার হলো এইচ এর ভ্যালু হলো আমার এইটা, আর জি, এই যে দেখো এখানে যেটা দেওয়া আছে 9.6, এটা কিন্তু আলটিমেটলি 9.8 × 2 লেখা যায়। যদি আমাদেরকে টি বের করতে বলতো তাহলে 2 × 19.6, 9.8। তো এইটা দিয়ে আমি 2 কাটতে পারতাম, তো 2 আমার আলটিমেটলি টাইম হইতো 2। তো ভূমি স্পর্শ করতে আমার হলো সময় কত লাগতো, 2 সেকেন্ড। তো দেখো একটা কোয়েশ্চেন থেকে দুইটা করে ফেলছি আমরা। তো এখানে আবার কি বলছে যে আহ 490 মিটার উচ্চতা থেকে ফেললে ভূমি স্পর্শের মুহূর্তে বেগ কত হবে। তো এখানে বলছে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে যেহেতু আমার উল্লেখ করে দিয়েছে আমার বেগের ভ্যালু এটা, এখানে যেহেতু আমাদের টাইমও বের করছে, দেখছো এক্সট্রা করে টাইমও বের করছে। তো 9.8 কে যদি আমি ভাগ দিই তাহলে আমার ভ্যালু আসে হলো 4.9। তো এখানে দেখো এটাকে যদি আমি 9.8 কে কিন্তু ওরা কি লিখছে, 9.8 ÷ 10 লিখছে, যাতে আমার কাটাকাটি করতে সুবিধা হয়। এটা দিয়ে আমি যদি এটা কাটি তাহলে আমার এখানে আসবে হলো 2, আর এই টু কাটা গেল, আর এখানে 10 আর এখানে 0, 100 হয়, এখানে হলো আমার আলটিমেটলি 10 আসে। তো হ্যান্ড ক্যালকুলেশনের অনেক ট্রিক্স আমি নিজে শিখছিলাম, এখন অনেকদিন ধরে করা হয় না, আর ভার্সিটিতে তো ক্যালকুলেটর অ্যাভেলেবেল ইউজ করা যায়। তো এগুলো আর কি ভুলে গেছি। তো এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করো। এই যে এইটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আজকে হয়তো বা গ্রুপে একজন জিজ্ঞাসা করছিল যে কখন কোনটার সাথে কি রকম সম্পর্ক হবে। তো এই জিনিসটার ক্ষেত্রে তোমাদের ওই জিনিসটা ভালো করে বুঝতে পারবা। যে এখানে দেখো কি বলছে, এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলে দিলে যদি এক্স উচ্চতায় বস্তুর ইকে মানে গতি শক্তি ইপি বিভব শক্তির এন গুণ হয়, তবে এটা হলো একটা ফর্মুলা ওরা নিজেরা বিল্ড করছে, মানে একটা শর্টকাট, এটা সবসময় ঠিক হয়, কারেক্ট হয়। বাট আমরা নর্মালি যদি করতে যাই, নর্মালি কিভাবে করতে পারি, এখানে কোশ্চেনটা দেখো, কত উচ্চতা থেকে একটি বস্তুকে পড়তে দিলে 10 মিটার উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 2 গুণ হবে। আমি যেটা বলছিলাম যার সাথে থাকবে তার সাথে সংখ্যাটা যাবে। তো আমার গতি শক্তির ফর্মুলা কি, হাফ mv², আর বিভব শক্তির ফর্মুলা হলো mgh। তো mgh বিভব শক্তির সাথে আমার টু আছে, তো এটার সাথে আমার সংখ্যাটা যাবে। তারপরে কি v² এর ফর্মুলা কি, আমরা কি বলছি যে যদি কোনো মানে ভূমি স্পর্শ করার মুহূর্তে ভি এর ফর্মুলা হলো √2gh। তো ওই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে হাফ থাকতেছে, এম থাকতেছে, স্কোয়ারটা যদি আমি করে দিই তাহলে 2gh থাকতেছে, এখানে mgh × 2। তো এখানে দেখো জিএইচ, এখানে জিএইচ, না এখানে, এখানে হবে হলো গিয়ে আমার অন্য এক, এখানে আমার এস হয়। তো এখানে আলটিমেটলি কাটাকাটি করলে আমার হলো গিয়ে এখানে এইচ থাকে, এখানে এইচ প্রাইম থাকে, আর হলো গিয়ে এখানে এই টু কাটা যায়, এটা 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 কাটা যায়, এটা যায়। তো আমার হলো h/2 = h প্রাইম হয়। তো
তো ওইখান থেকে আমি কাটাকাটি করলে আমার আলটিমেটলি যে ভ্যালুটা আসবে, আমার ওইখানে কি বলছে যে উচ্চতা বের করতে বলছে, আর এইচ আমার কত দেওয়া আছে 10 মিটার। তো আলটিমেটলি ভ্যালু যদি আমরা বের করি আমাদের ওরকম সেম এরকম শর্টকাটের মতো করে চলে আসবে। তো তোমাদের নিজেদের উপর যেহেতু এটা এই শর্টকাটটা একটা ইম্পর্টেন্ট শর্টকাট, এই শর্টকাটটা ইউজ করাই বেটার। এখানে অনেক সময় করে, জাস্ট এইটুকু বললাম যে যেটার সাথে থাকে ওইটার সাথে আমাদের সংখ্যাটা যাবে। আহ মহাকর্ষ বিকর্ষের ক্ষেত্রে হলো সবসময় জি এর সাথেই সংখ্যাটা গুণ হয়, অন্য ক্ষেত্রে হয় না। আর এইসবের ক্ষেত্রে যেটার সাথে থাকবে ওইটার সাথে আমাদের খেয়াল করে সংখ্যাটা ইউজ করতে হবে। তো এখানে দেখো এটা কি বলছে যে 45 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলা হলে কত উচ্চতায় দ্বিগুণ হবে। আমার এখানে এন এর মান 2 দেওয়া আছে, তাহলে আমার নিচে হবে n+1, উপরে হবে হলো আমার 45। আবার অনেক সময় এমন হয় যে আমাকে বলে দিছে যে উচ্চতাটা কোথায় ওটা বলে দিছে, আমার হলো টোটাল যেই ডিস্টেন্স ওইটা বের করতে বলে। তো ম্যাথ এখানে দেওয়া আছে কিনা দেখতে হবে। আচ্ছা, এখানে কি বলছে এটা দেখো, এখানে আমাদের বলছে যে যদি আমাদের 20 মিটার উচ্চতা এইচ দেওয়া আছে, 5 মিটার উচ্চতায় মানে হলো আমার এক্স দেওয়া আছে, ই কে ইপি এর কত গুণ, মানে আমার এখানে হলো এন এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যে শর্টকাট ফর্মুলাটা ওটা যদি অ্যাপ্লাই করি, এক্স ইকুয়াল টু মানে h/n+1 যদি ইউজ করি, তাহলে আমার n+1 এর ভ্যালু আসতেছে 4। তো অনেক সময় অনেকে করে কি যে n+1 এর ভ্যালুটাই আনসার হিসেবে লিখে দেয়, বাট হলো আমার এন এর ভ্যালু কি, এন এর ভ্যালু হবে হলো গিয়ে যেই ভ্যালুটা আসছে ওটা থেকে এক বিয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা মাথায় রাখা লাগবে। তো আর এখানে বলছি যে কত গুণ, তো আমার হলো ইস্টু আকারে মানে অনুপাত আকারে লিখতে হবে। এটা লিখলেও হয় না লিখলেও হয়, জাস্ট হলো গিয়ে এন এর কত গুণ, এখানে জাস্ট আমি যদি লিখে দিই 3 গুণ, ওইটাও হবে। তারপরে কি এখানে বলছে যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক 1/2, এটা হলো আমার এন এর ভ্যালু, তাহলে n+1 কত হবে, n+1 হবে হলো 1/2 + 1 = 3/2। আমি যদি শর্টকাট ইউজ করি, তো এই যে এখানে দেখো 3টা এখানে আছে আর 2টা জাস্ট এক্সচেঞ্জ হয়ে আলটিমেটলি ভ্যালু আসছে হলো আমাদের 200। এই তো এরকম ছিল। আর এখন আসি হলো কাজ শক্তি উপপাদ্য। তো এখানে হলো যে কৃত কাজ হলো গতি শক্তির পরিবর্তন, যখন আমাকে মনে করো দুইটা বেগ দেওয়া থাকবে তখন হবে হলো ইনিশিয়াল বেগ মাইনাস হলো গিয়ে আমার হলো গিয়ে আর একটা বেগ, স্কোয়ার আকারে মাইনাস করতে হবে। তো এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন দিছে যে 10 গ্রাম ভরের একটি বুলেট দেয়ালে 300 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে 100 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে গেলে কৃত কাজ কত। তো সেই ক্ষেত্রে আমাদের যে কৃত কাজ বা গতিশক্তির পরিবর্তনের যে ফর্মুলাটা আছে ওইটা ইউজ করতে হবে। তো এখানে হলো গিয়ে আমাদের এই যে দেখো জাস্ট হলো, যেহেতু আমাদের মিটার/সেকেন্ডে আছে, এটা হলো গ্রাম আছে, তো এটাকে আমাদের হলো আহ ইয়াতে নিতে হবে, কিলোগ্রামে নিতে হবে। তো এটাকে আমরা এর জন্য 1000 দিয়ে ভাগ করছি। 1000 দিয়ে ভাগ করার পর আলটিমেটলি আমার ভ্যালু আসছে হলো 400 জুল। তারপরে এই যে এখানে সেম টাইপের ম্যাথ দেওয়া আছে, এখানে কি বলছে যে 25 গ্রাম ভরের একটি বুলেট, 25 গ্রাম ভরের একটি বুলেট 100 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে হলো আমাদের মিটারে নিলে 1 আসে, 1 মিটার/সেকেন্ড বেগে। তারপর হলো 15 সেন্টিমিটার, এটা যদি আমরা ইয়া করি তাহলে 0.15 মিটার আসে। পুরো একটি কাঠের দেয়াল প্রবেশ করে ও দেয়াল ভেদ করে 0.75 মিটার বেগে বেরিয়ে যায়, বুলেটের গড় বল কত। তো এখানে আমাদের হলো বল চাইছে, তো আমাদের হলো কৃত কাজের যে ফর্মুলাটা ওইটা কি, ওটা হলো গিয়ে ডাব্লিউ, না ডাব্লিউ আবার হলো গিয়ে এফ এস। তো ওইখান থেকে এস এর ভ্যালু হলো আমার কত দেওয়া আছে, এইখানে দুইটা ডিস্টেন্স যেটা ওইটা হবে হলো গিয়ে আমার এস। দেখো এখানে কি করছে, আমাদের হলো প্রথমে ½ m v1² - v2² এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। আর এফ এস এর এখানে দেখো এখানে কত দেওয়া আছে, যেখানে পুরো মানে এটা হলো আমার একটা তক্তা, ধরো এটা হলো আমার একটা তক্তা, এই যে তক্তার পুরুত্বটা হলো এইটা, এইটা কত, এটা হলো গিয়ে আমার 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। তো এটা হলো আমার এস বা সরণ, এতটুকু সে দূরত্ব সে আমার হলো কভার করছে বুলেটটা। তো এখানে হলো আমার বেগ দেওয়া আছে এইটা আর হলো এইটা। তো এখান থেকে বিয়োগ করার পর হলো আমার সরণ যেই ফর্মুলাটা ওইটা আমি W=Fs ইউজ করে আনলে, তোমরা জাস্ট এইটুকু করলা, করার পরে আমার হলো এখানে যে ভ্যালুটা আসছে ওইটাকে এফএস লিখলা। একেবারে দুইটা সূত্র অনেক সময় ইউজ করতে গেলে তোমাদের ঝামেলা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে প্রথমে করবা হলো যে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কাজ বের করবা, দেন হলো W=Fs ফর্মুলা অ্যাপ্লাই করে এফ বের করবা। যেটা ইজি হয় সমস্যা নাই। সেকের ক্ষেত্রে দেখবা যে তোমাদের পরীক্ষা, তোমার যদি মনে করো সবগুলোর বেসিক ক্লিয়ার থাকে, দেখবা যে একটা সময় পরে পরীক্ষা দেওয়ার পর দেখবা আরো 30 মিনিটস টাইম আছে। তো জাস্ট বাসায় প্র্যাকটিস এক্সাম দিবা, বিপ্লব ভাইয়ের এক্সাম গুলা ঠিক মতো দাও, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে।
তো এখানে দেখো শক্তি ক্ষয় বা অপচয় যে ইয়াটা আছে, এখানে আমাদের হলো গিয়ে যত একটা মনে করো নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ফেলে দিছে, কোনো একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়ার পর ওটা যদি বাউন্স করে আবার কিছু উচ্চতায় উঠে, তাহলে সেই ক্ষেত্রে আমার হলো যে শক্তির যে ফর্মুলাটা হবে সেটা হলো mgh - x। আমরা কিছু কোয়েশ্চেন দেখি। দেখো এখানে কি বলছে যে 100 গ্রাম ভরের একটি টেনিস বল 10 মিটার উপর হতে মাটিতে পড়ে পুনরায় ড্রপ খেয়ে 8 মিটার উঠে যায়, শক্তি ক্ষয় কত? তো শক্তি ক্ষয়ের ফর্মুলা কি mgh - x। তো এখানে আমার হলো আলটিমেটলি টু থাকতেছে, আর হলো এখানে কাটাকাটি করে যেটা থাকে। তো 9.8 এর সাথে যদি আমি 2 গুণ করি আমার 19.6, আর এখানে যেহেতু আমার হলো 0.1 থাকতেছে, তো ওটা আলটিমেটলি আমার ভাগ করলে 1.96 আসতেছে। তো সেম এখানেও আছে, যে এখানে কি বলছে যে এখানে একটি বল 60 মিটার উঁচু থেকে মাটিতে পড়ে 75% শক্তি হারায়। তো এটা আমার কি দেওয়া আছে, এটা হলো আমার ডেল ই দেওয়া আছে। তারপরে কি বলছে যে এখানে প্রতিফলিত হয়ে কত উপরে উঠবে। যখন তোমাকে বলে দিবে যে আর কত উপরে উঠবে, তখন তুমি ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো, যে এইচ প্রাইম ইকুয়াল টু এইচ ইন্টু অবশিষ্ট শক্তি। তো আমার এখানে এইচ প্রাইমটা বের করতে বলছে, তো আমার এইচ কত দেওয়া আছে 60, আর এখানে হলো 75। 75 ভাগ 100, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 বারং 60, 3 বারং হলো গিয়ে 4, 5 বারং 60 নাকি? আহ ওয়েট, কি হলো? আচ্ছা এখানে হলো শক্তি হারায়, অবশিষ্ট দিয়ে কাজ করতে হবে, সরি। অবশিষ্ট শক্তি, এখানে শক্তি হারাইছে হলো এত পার্সেন্ট, তাহলে অবশিষ্ট হবে কত? এই যে, সরি, আমার মানে প্যাচ লাগিয়ে দিতেছে নিজেরই। অবশিষ্ট শক্তি এখানে বলছে যে এত% শক্তি হারায়, তাহলে অবশিষ্ট থাকবে হলো 100 - 75, 25% অবশিষ্ট থাকবে। তাহলে আমার হলো আলটিমেটলি ভ্যালু হবে হলো গিয়ে 25 ভাগ 100। তো এটা দিয়ে কাটলে 4, এখানে হলো 4 দিয়ে কাটলে হলো 15 আসে। তো এটাই হলো আমাদের ভ্যালু। এই জিনিসটা খেয়াল করো, আমার মতো বোকামি করো না, আমি অবশিষ্ট বলছি ঠিকই, কিন্তু আমি কাউন্ট করছি হলো গিয়ে যেটা দেওয়া আছে। তো এই জিনিসটা খেয়াল করো। ভুল মানুষ মাত্রই হয়, সমস্যা নাই, একটু আধটু ভুল হইতেই পারে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে যে 80% শক্তি হারায়, তাহলে এখানে 80 লিখছে, হ্যাঁ 80% শক্তি হারায়, তাহলে অবশিষ্ট থাকে হলো আমার 20%। তাইলে হলো এখানে আছে 80 মিটার, 80 × 20 ডিভাইডেড ভাগ 100, এটা 8 × 2 = 16 মিটার। তারপরে কি যে এখানে বলছে যে 40 কেজি ভরের কোনো বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচুতে লাফিয়ে 60 বার স্কিপিং করলো, তার শক্তি কত ব্যয় হলো? তো এখানে যদি আমি এমন কোশ্চেন করতাম যে তার কৃত কাজ কত, সে মনে করে যে মাটিতে দাঁড়ায় আছে, ওই একই জায়গায় দাঁড়ায় সে বারবার লাফাচ্ছে, তার কৃত কাজ কত হইতো বলতো? যেহেতু তার কোনো মানে স্থান পরিবর্তন হইতেছে না বা সরণ হইতেছে না, তার কৃত কাজ হইতো 0। যেহেতু আমাদের এখানে শক্তি বলছে, হ্যাঁ 0, ঠিক বলছো। তো আমাদের যেহেতু এখানে শক্তি বলছে, তো সেক্ষেত্রে আমাদের শক্তির জন্য যে ফর্মুলাটা, এই যে দেখো 60 বার সে লাফাইছে, তো 60 জিনিসটা আমাদের কাউন্ট করতে হবে, আর হলো mgh এর যে ফর্মুলা ওটা দিতে হবে। তো এখানে m এর ভ্যালু হলো আমার দেওয়া আছে কত, 40। তারপরে কি জি এর ভ্যালু হলো 9.8। আমি মানে আমাদের যেহেতু তখন ক্যালকুলেটর ছিল না, জাহাঙ্গীরনগর ক্যালকুলেটর নিতে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এটাকে 98/10 লিখছে। আর হলো গিয়ে কি বলছে যে 15 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে নিছে। তো এখানে কাটাকাটির সুবিধার জন্য এখানে দেখো এটা এটা কেটে দিলাম। দেন হলো গিয়ে আমার যদি আমি 4 দিয়ে এটাকে কাটি, তো আলটিমেটলি এখানে আমার আসবে হলো গিয়ে 5, এখানে হলো গিয়ে এখানে আসবে হলো 2, এখানে 5 দিয়ে কাটলে 3 আসতেছে। তো আমার হলো গিয়ে 98 আর 2 তে 196 ইন্টু হলো 3 6 18। তো এখান থেকে দুই ভাবে গুণ করা যায়, একটা হলো গিয়ে আমি এই টোটালটাকে 196 কে আমি 20 দিয়ে গুণ করে তারপরে হলো 196 মাইনাস করবো হলো 196 ইন্টু 2, এরকম ভাবে করতে পারো। আর নাহলে ডিরেক্ট এইভাবে গুণ করতে পারো। ক্যালকুলেশন এক একজন এক এক ভাবে করে, আর যেহেতু সেকে ক্যালকুলেটর আছে তোমরা ইজিলি করতে পারবা, সমস্যা নেই। তো এখানে দেখছো, দেখো এই সেম কোশ্চেন বলছে যে কত উচ্চতায় উঠবে। তো এই যে অবশিষ্ট কত, বলটি এত% শক্তি মেঝেতে প্রতিঘাতে হ্রাস পায়। তো যেহেতু হ্রাস পায়, তাহলে অবশিষ্ট থাকে কত, 80%। তো 8 8 64, কাটা কাটা যায় 64 থাকে। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক, এটা আসলে সেকের জন্য তেমন দরকার নাই। 3টা ফর্মুলা আছে, এটা অন্যান্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, বাট সেকের জন্য তেমন দরকার নেই। কাদা কর্তৃক গড় প্রতিরোধ বল। তো এখানে দেখো আমাদের ফর্মুলা হবে হলো গিয়ে W = FS, ফর্মুলা পড়ছিলাম, তো এইখানে হবে হলো গিয়ে এফএস এর জায়গায় হবে FX, আর হলো গিয়ে ডাব্লিউর জায়গায় হবে হলো mgh + x, এই জিনিসটা।
তো এটা আমি নিজে মনে রাখার জন্য করছিলাম। দেন হলো এক্সটাকে আমি যদি ডিভাইড আকারে নিচে লিখে দিই, এই যে এই ফর্মুলাটাই আসছে এখানে। দেন এখান থেকে আরো অনেক ভাবে তুমি নিতে পারো জিনিসটাকে। এই এফটাকে তুমি হলো গিয়ে ইয়া করতে পারো। এই যে দেখো, এখানে এফটাকে এমজি আকারে লিখছে। অনেক কিছুই করা যায়, জাস্ট মেইন সূত্রটা মনে রাখো। তো দেয়াল কর্তৃক গড় বাঁধার ক্ষেত্রে যদি এই টপিক দরকার নাই, এই টপিক তোমাদের পার্সোনালি পড়ার দরকার নাই। তারপরে তোমাদেরকে কোয়েশ্চেন গুলো দিয়ে দিছি। এখানে দেখো আইইউটির একটা ম্যাথ আছে। কই, এই যে এগুলার কোনো দরকার নেই, এই টপিকটাই পুরোটা স্কিপ করতে পারো চাইলে। তারপরে তোমাদের মন চাইলে তোমরা দেখতে পারো, এখানে এগুলো অনেক কঠিন কঠিন ম্যাথ দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং এর, কোনো দরকার নেই। যে সিকে রুয়েটের দেওয়া আছে, তারপর হলো রুয়েটে আসছিল এসব ম্যাথ গুলা, এগুলো দরকার নেই। এই যে তক্তা ও বুলেট, এটা মনে হয় আমরা স্থিতিবিদ্যার ক্ষেত্রে পড়ছিলাম। তক্তা ইকুয়াল টু বেগ স্কোয়ার। দেখো গুলির বেগ যদি 5 গুণ করা হয়, তক্তা কতটি? তক্তা ইকুয়াল টু বেগ স্কোয়ার, 5 5 25টি হবে। দেন যদি হয় 9টি তক্তা ভেদ করলে বেগ কত? রুট হবে, জাস্ট 3 হয়ে যাবে। তারপরে কি বলছে, একটি গুলির বেগ দ্বিগুণ করা হলে এর গতিশক্তি কত গুণ হবে? তো বেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি স্কোয়ার আকারে না? তো যদি দ্বিগুণ করি তাহলে আমার হবে হলো 4। তারপরে এই যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এইটার কথাই আমি ওই দিন স্থিতিশক্তি মানে স্থিতিবিদ্যা চ্যাপ্টারে বলছিলাম, যে একটি গুলি 3টি তক্তা ভেদ করতে পারে। এর বেগ 3 গুণ বৃদ্ধি করলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? তো একটা গুলি যদি আমার 3টা তক্তা ভেদ করে, তাহলে 3 গুণ করলে আমার কত হওয়ার কথা? মানে নর্মালি আমরা কি তক্তা ইকুয়াল টু বেগ স্কোয়ার করি না? তো তাইলে আমার তোমরা হিসাব করো, তাহলে 3 গুণ করছে, তাহলে বেগ স্কোয়ার করলে 9 হওয়ার কথা। কিন্তু আসলে এখানে 9 হবে না। কেন হবে না? কারণ হলো একটা গুলি আমার 3টা করতেছে, তাহলে আমার 9 গুণ বা 9টা গুলি আমার কয়টা করবে? 9 × 3, 3 × 9 = 27টা করবে না? এই যে এই ম্যাথটার কথাই আমি ওই দিন বলছিলাম। দেখো গুলির বেগ ভি হলে গতিশক্তি হয় আমার এত, গতিশক্তির হিসাব বাদ দাও। যে আমার হলো একটা গুলি একটা করতেছে কত? 3টা। তাহলে আমার যখন নাকি আমি হলো গিয়ে বেগ 3 গুণ করব, তখন আমার হলো গিয়ে তক্তা হবে কয়টা? 9টা। তো আমার হলো গিয়ে তখন আমার হলো 3টা তক্তা ভেদ করতে পারে একটা গুলি, তখন আমার হলো জাস্ট 9 × 3 হয়ে যাবে 27। এখানে আর কি গতিশক্তি হিসেবেও কাজ করতে পারো, এইভাবেও মনে রাখতে পারো। নর্মালি হয় যখন আমরা নর্মালি তক্তার গুলির ম্যাথ করি, তখন হলো যে একটা গুলি একটা তক্তা ভেদ করে। তো এখানে যেহেতু আলটিমেটলি 3টা আছে, তো যখন আমার যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টের সাথে আমি ওই সংখ্যাটাকে গুণ করে দিব। এখানে ওইটাই করছে। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমরা খেয়াল রাখো আর এটা দেখো ভালো করে। লিখে রাখি, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কি? তারপরে এই যে এখানে এটা হলো এগ্রিকালচারে আসছে, এটা পড়ো। এগ্রিকালচারের কোশ্চেন দিয়ে দিতে পারে। এখানে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরে ছুঁড়ে মারা হলো। এই যে এখান থেকে উপরের দিকে মারছে, তারপর হলো 20 মিটার উচ্চতায়, উহার গতিশক্তি হলো গিয়ে এখানে। তাহলে উপরে যেহেতু মারছে, এটা নিচে তো অবশ্যই আসবে, তাই না? ধরো এইখানে হলো 20 মিটার, এটা হলো আমার 20 মিটার উচ্চতা। তো এইখানে হলো তার গতিশক্তি ছিল 20 জুল। তাহলে ছোড়ার মুহূর্তে উহার ভরবেগ, মানে যখন সে এখান থেকে মারছে তখন তার ভরবেগ কত? তো এখন দেখো আমার হলো এখানে বলছে গতিশক্তি। তো গতিশক্তি যখন আমার এখানে দেওয়া আছে, এখান থেকে আমি যে ভি স্কোয়ার ফর্মুলাটা বের করতে পারছি। ভি স্কোয়ার আসছে হলো আমার 8। তারপর আবার কি ভি স্কোয়ারের যে ফর্মুলা, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ, এই ফর্মুলা ইউজ করে আমি হলো ইউ স্কোয়ারের মান পাইছি একটা। ইউ স্কোয়ারের ভ্যালু কত আসছে? 400। দেন ওই 400 ইউজ করে আমার হলো গিয়ে ভরবেগ, ছোড়ার মুহূর্তে আমার ভরবেগ মানে হলো এইখানে আমার ইনিশিয়াল যেই আদিবেগটা ছিল, আদিবেগটা আমাদের কত আসছে? এই যে 20 আসছে। ওই 20টা ইউজ করে আর হলো গিয়ে আমার যে এই যে কত ভরটা ইউজ করে আমি ভরবেগ ইউজ করছি, ভরবেগ বের করছি। তো আলটিমেটলি আমার হলো গিয়ে এখানে দেওয়া আছে গতিশক্তি। গতিশক্তি থেকে আমি হলো গিয়ে শেষ বেগ, এই জায়গাতে শেষ বেগ আছে, ওইটা পাইছি। ওই শেষ বেগ থেকে আমি হলো ইউ বের করছি। ওই ইউ থেকে আমি হলো গিয়ে এম ইউ বা হলো আমি পি বের করছি। আমার টার্গেট হলো পি বের করা, আমার কাছে দেওয়া আছে হলো গিয়ে গতিশক্তি। তো এই ছিল এই ম্যাথটা। এরকম আরো অনেক টাইপের ম্যাথ আছে কোশ্চেন ব্যাংকে, তোমরা সলভ করো। এটা দরকার নাই, আইইউটির ম্যাথ কোনোই দরকার নাই। তারপরে এটা চাইলে দেখতে পারো, না চাইলে নাও দেখতে পারো। তারপরে ওইটা দেখো, যদি না পারো আমরা করে দিব, সমস্যা নাই। এখানে সলিউশন আছে, সলিউশনটা দেখে নিও। যদি না পারো তারপরেও প্রবলেম হলে বিপ্লব ভাই অথবা আমাকে নক করো, আমরা সলিউশন দিয়ে দিব।
এখানে দেখো স্প্রিং রিলেটেড ম্যাথ। তো বিশ্বাস করবা কিনা জানি না, বাট আমাদের হলো ওই যে সেমিস্টার ফাইনাল যে আসতেছে, তোমাদের আইদার তোমাদের ভর্তি হওয়ার পরে হবে অথবা তোমাদের আগে হবে। তা আমরা এইগুলো এখনো করতেছি। তোমাদের যে গতকালকে পর্যায়কাল পড়াইছি, পর্যায়কাল তারপর হলো স্প্রিং, এগুলোর ম্যাথ নিয়েও আমাদের চ্যাপ্টার আছে। তো ইন্টারমিডিয়েটে তুমি যদি কোনো কিছু স্কিপ করো, তাহলে আমি বলবো যে ভার্সিটি লেভেলে একটা বড় ধরনের ব্যাম্বো খাইতে যাইতেছো। তো চেষ্টা করবা শর্ট সিলেবাস যতটুকু আছে ততটুকু তো কভার করারই, ওইখানে কোনো কিছু ঘাটতি রেখো না বা বাদ দিও না। এখানে দেখো, এখানে হলো আমাদের স্প্রিং এর যে হয় কি, স্প্রিং টেনে লম্বা করলে স্থিতিশক্তি সঞ্চিত হয়। দেন হলো সঞ্চিত শক্তিটা হয় হলো হাফ কে এক্স এক্স স্কোয়ার। এখানে হলো এক্স জিনিসটা হলো গিয়ে আমাদের যতটুকু আমরা হলো প্রসারিত করছি। দেন ওইখান থেকে হলো আমাদের কিছু সম্পর্ক আসে, এফ ইকুয়াল টু কে এক্স। এখানে হলো এম ভর ঝুলালে, এখানে দেখো এম ভর ঝুলালে যতটুকু প্রসারিত হয়, আর হলো বল ধ্রুবক। তারপর হলো কে এর মাত্রাও একক, তেমন একটা দরকার নাই। তারপরে হলো এখানে এই জিনিসটা পৃষ্ঠটান ও স্প্রিং ধ্রুবকের মাত্রা একক ও সমান। তো তুমি যদি স্প্রিং ধ্রুবকেরটা মনে রাখো, তোমার পৃষ্ঠটানটা মনে চলে যাবে। পৃষ্ঠটানটা হলো আমরা এই যে গাঠনিক ধর্ম যে পড়ছি না, ওই চ্যাপ্টারে আছে। তো এটা শর্ট সিলেবাসের বাইরে দেখে আমি কভার করি নাই। শর্ট সিলেবাসের বাইরের টপিক গুলো বিপ্লব ভাই তোমাদেরকে দেখাই দিবে। তো এখন দেখো আমরা কি পড়ছিলাম, কে ইকুয়াল টু এফ ইকুয়াল টু কে এক্স পড়ছিলাম। এটা মানে সূত্র তো অনেকগুলো আছে, আমরা কিভাবে মনে রাখবো? তো এফ ইকুয়ালস টু এম এ, তো সেই ক্ষেত্রে এফ ইকুয়ালস টু কে এক্স এইভাবে মনে রাখতে পারো। তো কে এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, কে ইকুয়াল টু এফ বাই এক্স, ওইখান থেকে হলো আমাদের নিউটন পার মিটার। তো মাত্রা এইভাবে তোমরা বের করতে পারো। নিউটন মিটার ইনভার্স কে আমরা হলো এম টি ইনভার্স টু লিখতে পারি। তো এখন দেখো কিছু কোয়েশ্চেন সলভ করি। আমাদের এখানে চাইছে কি, কৃতকাজ। কৃতকাজের ফর্মুলা কি, হাফ কে এক্স স্কোয়ার। এই যে হাফ কে এক্স স্কোয়ার, এখানে আমাদের দেওয়া আছে কি, এটা হলো আমাদের কে এর ভ্যালু। আর এখানে হলো কৃতকাজ দেওয়া আছে, আমাদের চাইছে কি কতটুকু সংকুচিত, মানে হলো আমাদের এক্স এর ভ্যালু চাইছে। এই যে এক্স এর ভ্যালুর জন্য আমাদের হলো এই ফর্মুলা আমরা ইয়ে করছি, মানে জাস্ট সাইড চেঞ্জ করে রুট করে দিছি। রুট করে দেওয়ার পর আমরা জাস্ট অ্যাপ্লাই করছি। দেন হলো এরকম একটা আমাদের রেজাল্ট আসছে। তারপরে এখানে কি বলছে যে কতটুকু সংকুচিত, আবার এগেইন এক্স এর ভ্যালু, এটা তোমরা পারবা। তারপর এখানে কি বলছে, স্প্রিং ধ্রুবক আমাদের এখানে চাইছে হলো গে কে এর ভ্যালুটা চাইছে। আমাদের এখানে দেওয়া আছে কি যে এম দেওয়া আছে, তারপরে হলো গিয়ে এক্স দেওয়া আছে। তো স্প্রিং ধ্রুবক কি, আমরা কি জানি, এফ ইকুয়ালস টু কে এক্স, আবার এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু এম এ বা এম জি। আমরা এখানে জি নিব, কারণ হলো আমাদের যখন স্প্রিং রিলেটেড ম্যাথ আসবে তখন আমাদের হলো এম এর পরিবর্তে আমরা এম জি নিব। তো ওইখান থেকে দেখো, এফ ইকুয়ালস টু কে এক্স, এফ এর জায়গায় এম জি বসাইছে। দেন হলো কে ইকুয়াল টু এম জি বাই এক্স। তোমরা ইন্ডিভিজুয়ালি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, এফ ইকুয়ালস টু এম জি বাই এক্স। দেন ওইখান থেকে আমার হলো কে এর ভ্যালু বের করছে। তারপরে এখানেও সেম জিনিস, এখানে জাস্ট কোশ্চেনটা ইয়া করছে, এলাবোরেট করছে। এখানে দেখো এটা সলভ করি। একটি স্প্রিং এর অগ্রভাগে 10 গ্রাম ভর ঝুলিয়ে দেওয়ায় 0.1 মিটার বৃদ্ধি হলো। মানে এটা কি, এটা হলো আমার হলো গিয়ে এম, আর বৃদ্ধি হয়েছে এটা হলো আমার এক্স। তো এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরো এত মিটার বৃদ্ধি করতে, এটা হলো আমার আরেকটা এক্স এর ভ্যালু দেওয়া আছে। এখানে হলো আমার আরেকটা এক্স এর ভ্যালু দেওয়া আছে, করে ছেড়ে দেওয়ায় বস্তুটির মোট শক্তি কত। তো আমরা কি জানি, এফ ইকুয়ালস টু কে এক্স জানি না, তো এখান থেকে আমরা হলো কে এর ভ্যালুটা বের করছি। আর হলো আমাদের মোট শক্তি চাইছে, মোট শক্তি মানে হলো হাফ কে এক্স স্কোয়ার। এইখানে দেখো আমার কিন্তু আলটিমেটলি দুইটা এক্স দেওয়া আছে। এই এক্সটা হবে হলো গিয়ে আমার মোট শক্তি বের করার জন্য, তখন আমরা হলো গিয়ে এই এক্সটা ইউজ করবো, এটাকে এক্স প্রাইম দিয়ে এক্স প্রাইম স্কোয়ার। আর এই এক্সটা বের করব যখন আমাদের হলো কে এর ভ্যালু বের করতে হবে তখন। এখানে দেখো কে এর ভ্যালু বের করার জন্য আমাদের এইটা ইউজ করছে, আর হলো এখানে যখন কিনা আমাদের মোট শক্তি বের করতে হয়েছে তখন কিন্তু আমাদের এই ভ্যালুটা ইউজ করছে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখানে সলিউশন দেয়া আছে। তো এখন আসি ক্ষমতা। ক্ষমতা হলো ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, মানে একক সময়ে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, ওইখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ বসাইছে, তারপর হলো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বসাইছে। তারপর হলো তোমার হলো এস বাই টি কে আমরা ভি আকারে লিখতে পারি, ওইটাই এখানে লিখছে। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতিতে ওইরকম টাইপের ম্যাথ আছে। একটা চ্যাপ্টার আরেকটার সাথে আর কি রিলেটেবল, বুঝছো? তোমরা যদি সবগুলা চ্যাপ্টার ভালো করে পড়ো তাহলে তোমাদের দেখবা যে আলটিমেটলি সব পড়াই হইতেছে। তারপরে কি বি, তারপরে কি এখানে হলো এই ফর্মুলাটাকে আবার এভাবেও লেখা যায়, এম এম ভি স্কোয়ার বাই টি। এটাকেও আমরা যদি এরকম ভাবে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের যেটা হয় পি ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু রুট ওভার ই কে না, তো ওইখান না, ওটা তো ভরবেগ, সরি এখানে তো ক্ষমতা হিসেবে কাউন্ট করছে। এইটাও আসে এখান থেকে, এই যে এম জি ভি থেকে এরকম ভাবে তোমরা এটাকে কনভার্ট করতে পারবা।
এখন আসি, এখানে হলো কিছু একক দেয়া আছে। এককের মধ্যে হলো গিয়ে এইটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে দেয়, এটার দরকার নাই। এটা তো লাগবেই, এটাও লাগবে। তো এইটা মনে রাখো। তারপরে এখানে আছে মানে 15 ওয়াট বলতে আসলে কি বোঝায়? 15 ওয়াট বলতে বোঝায় হলো 15 জুল কাজ করতে 1 সেকেন্ড। এখানে হলো আমাদের মানে সবসময় সেকেন্ডটাকে ওয়ান ধরে করাই বেটার, বুঝছো? তারপর আমরা অনেকভাবে লিখতে পারি যে 105কে 7 দিয়ে ভাগ করলে আমাদের হলো 15 আসে। তো এইটাই হলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে দেখো আমাদের হলো ক্ষমতা বলছে, একটা ম্যাথ আমরা করি। আমাদের কি বলছে, একটি দালানে ছাদের সাথে লাগানো 10 মিটারের একটি মই ভূমির সাথে এখানে দেখো চিত্রটা কি, ভূমির সাথে আমার হলো 30 ডিগ্রি কোণে আনত। তো 68 কেজি ভরের লোক 12 কেজি বোঝা সহ এত সেকেন্ডে মই বেয়ে ছাদে উঠলো। মই বেয়ে উঠছে মানে হলো এই বরাবর সে উঠছে, তাহলে এখানে আমার হলো কি আনুভূমিক বরাবর কাজ করছে না? তা আনুভূমিক বরাবর কাজ করলে আমরা কি সাইন থিটা নেই না? তো এখানে হলো সাইন থিটার ফর্মুলা হয়েছে টোটাল ভর। দেখো লোকটা তো একা উঠে নাই, লোকের সাথে তো বোঝাও উঠছে, তো সেই ক্ষেত্রে আমার দুইটা ভরই কাউন্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে টোটাল ভর হয়েছে আমার হলো 80। তারপরে জি এর মান বসাইছে, তারপরে হলো আমার এইচ বসাইছে। এইচ এর ভ্যালু কত আসছে আমার? এইচ এর ভ্যালু হলো আমার এই যে কই 10 মিটার দেওয়া, আর হলো গিয়ে সাইন 30 ভ্যালু হাফ, আর হলো এখানে 9.8। এটা দিয়ে আমি এখানে কাটলে 2 আসে। দেন হলো গিয়ে এইখানে 2 আর এইখানে 2 মিলে এখানে যদি আমি কাটি তাহলে আমার এখানে 20 আসতেছে। 20 আর এখানে 10 মিলে আমার 200 আসে। তারপরে কি বলছে যে কোন মোটরের ক্ষমতা 16 ওয়াট হলে 4 মিনিটে কৃত কাজ করে, তো ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তো কৃত কাজ চাইছে, জাস্ট গুণ করে দিলেই ভ্যালু চলে আসবে। দেন এখানে বলছে যে ক্রেনের সাহায্যে যে পি ইকুয়াল টু এফ বি, এই ফর্মুলাটা অনেক জায়গায় কাজে লাগে। দেন এই ফর্মুলাটা ইউজ করে এখানে হলো গিয়ে আমাদের হলো ক্ষমতা বের করছে। এখানে আমার কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এখানে হলো আমার এম দেওয়া আছে, এমজিভি। এই ফর্মুলা ইউজ করে বের করছে। তারপরে হলো এই যে দেখো মোটরের ক্ষমতা যেগুলো আছে, যে একটি মোটর 12 মিটার গভীরের কূপ থেকে 5 মিটার ও 400 কেজি পানি উত্তোলন করতে পারে। কি লিখছে, একটি মোটর 120 মিটার গভীর কূপ থেকে 5, কোশ্চেনই তো বুঝতেছি না, হোয়াট এভার। তো এখানে বলছে যে মোটরের ক্ষমতা বের করতে বলছে। এখানে মনে হয় 5 মিনিটে, আইদার এটা হবে 5 মিনিট, 5 মিনিট হবে, 5 মিনিটে। হ্যাঁ, এখানে দেখো টি এর ভ্যালু হলো ওরা এটা নিচে কোয়েশ্চেন ভুল লিখছে। আচ্ছা, তো আমাদের এখানে হবে হলো গিয়ে কি বলছে যে ক্ষমতা বের করতে বলছে। ক্ষমতা হলো ডাব্লিউ ইকুয়ালস টু, যদি আমার পিটি হয় তাহলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ এর ভ্যালু হলো এম এম এর ভ্যালু আমার হলো 400 কেজি, জি এর ভ্যালু 9, আর হলো এইচ এর ভ্যালু হলো আমার এই যে এইটা। আর হলো গিয়ে আমার হলো ক্ষমতা যেহেতু আমার হর্স পাওয়ারে নিতে বলছে, তো 746 দিয়ে আমার ভাগ করতে হবে। আর টি এর ভ্যালু হলো আমার 5 × 60, সেকেন্ডে অলওয়েজ নিয়ে কাজ করতে হবে। আবারও ক্রেনের সাহায্যে, যেহেতু আমার ক্রেন বলছে এফবি বা এমজিভি, এই দুইটা যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে হবে। তারপর এখানে কি বলছে যে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগে যদি বস্তুটি ভি বেগে গতিশীল হয় তাহলে ক্ষমতা কত? তো এখানে আমার কি বলছে যে ক্ষমতা পিভি, পি ইকুয়ালস টু এফ বি, এই ফর্মুলা ইউজ করতে হবে। এটা যে মুখস্থ মান। তারপরে কি বলছে যে 50 কেজি ভরের এক ব্যক্তি 5 সেকেন্ডে কোনো সিঁড়ি বেয়ে 20 ধাপ উপরে উঠলো। প্রতি ধাপের উচ্চতা যদি আমার এত হয় তাহলে টোটাল ক্ষমতা কত? এখানে আমার হলো 20 ধাপ উঠছে, এটার সাথে 20 গুণ করে আমার হলো হিসাব এইচ এর ভ্যালু বের করতে হবে। আর এখানে কি বলছে যে 5 সেকেন্ড বলছে না, এই তো 5 টাইম হবে 5। এখানে দেখো যেহেতু আমার হলো গিয়ে কি সেন্টিমিটার আছে, ওইটার জন্য সেন্টিমিটারকে ভাগ করে মিটারে নিছে। 196 আসছে হলো আমার আলটিমেটলি ভ্যালু। তো এইখানে হলো কার্যকর ক্ষমতা বা মোটরের যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো, কোনটা কখন কিভাবে ইউজ করতে হবে। এই যে এখানে দেখো কর্মদক্ষতা বা দক্ষতা যদি থাকে, তো প্রাপ্ত ক্ষমতা আর হলো মোট ক্ষমতা হলো গিয়ে আমার সবসময় নিচে থাকবে টোটাল যেটা, আর যেটা আমি বের করবো বা যেটা আমার বের করা দরকার ওটা সবসময় উপরে হবে। আর হলো এখানে হলো কার্যকর ক্ষমতা, যেটা তো আছেই। তো এখানে আমি কিছু কোয়েশ্চেন সলভ করি, তাহলে হয়তো বা আমাদের আজকের জন্য ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, 100 কেজি ভরের পানি পাম্পের সাহায্যে 1 মিনিট 10 সেকেন্ড, মানে হলো টোটাল আমার 70 সেকেন্ডে 100 মিটার উঁচুতে তোলা হচ্ছে। পাম্পটির দক্ষতা যদি এত হয় তাহলে মোট ক্ষমতা, আমার কি চাইছে, মোট ক্ষমতা বের করতে বলছে। মোট ক্ষমতা আমার নিচে থাকে, তো ওইটা আমার বের করতে বলছে। তো আলটিমেটলি আমার হলো 30%। তো নিচেরটা আমাকে বের করতে হবে, উপরে হলো আমার এমজিএইচ হবে, এম এর মান কত, মানে এমজিএইচ বাই টি হবে। এম এর মান কত আমার হলো 109.8। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হলো আমার
100। আর আলটিমেটলি আমার এখানে ইয়া কত, টি কত, টি হলো আমার 70। তো এক্স এর ভ্যালু যেহেতু চাইছে, এখানে আমার হলো গিয়ে এক্সটা এখানে চলে যাবে, আর হলো এখানে আমার বাকি ভ্যালু গুলো আসবে। নষ্ট হয় পাম্পের দক্ষতা এত পার্সেন্ট নষ্ট হলে আমার পাম্পের দক্ষতা কত, সরি পাম্পের দক্ষতা যদি আমার এত পার্সেন্ট নষ্ট হয়, পাম্পের দক্ষতা হবে হলো গিয়ে 70%। কোশ্চেন আমি ভালো করে পড়তেছি না, এটাই হলো আমার সমস্যা। তো আমার হলো এক্স এর ভ্যালু যেহেতু চাইছে, এক্সটা এখানে যাবে, বাকি সবগুলো এখানে চলে আসবে। তো আলটিমেটলি আমার এখানে 100 ইন্টু 100 নিচে আবার এই 100টা আবার উপরে যাবে, ওইটা তো এখানে লিখলামই। নিচে থাকবে 70 ইন্টু 70 ইকুয়ালস টু হলো আমার এক্স, আর এখানে 98 এর জায়গায় 9.8 এর জায়গায় 98 লিখছি দেখে আমার এখানে। তো এরকম ভ্যালু দেখো, এই তিনটা জিরো আমার কাটা যেতেছে, 1 2 3। তো 7 7 49, এখানে আসা হলো 49। তো 98 দিয়ে এটা যদি কাটি 2 হয়, এটা কাটলে হলো আমার আলটিমেটলি 5 থাকে। তো 500 হলো, আহ 2 তো এখানে থাকবে, ইন্টু 2। তো সেই ক্ষেত্রে আমার হলো, ওয়েট, 3টা জিরো কাটলাম, এটা আর এটা। তো তারপরে কি 7 7 49, 49 দিয়ে যদি আমি 98 কে কাটি, তাহলে আমার এখানে থাকতেছে হলো 2। তো 2 থাকলো, আর এখানে কয়টা জিরো, একটা দুইটা তিনটা, তিনটা জিরো, 2000। এই যে ভ্যালু মিলছে আমাদের, তার মানে হলো আমাদের এই কোশ্চেনের সলভ হয়েছে। তো এই ছিল আজকের জন্য। আরো কিছু কোশ্চেন আছে মনে হয়, দাঁড়াও। এই তো আরো কিছু কোয়েশ্চেন আছে এখানে, এই কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরা সলভ করো। ও, কুয়া রিলেটেড একটা কোয়েশ্চেন আছে, কুয়া টাইপের, এটা হলো আমাদের লাস্ট টপিক। তো এখানে আমি নিজে কিছু লিখে রাখছিলাম, আমি যখন লিখছিলাম যে পানি শূন্য করতে বললে ভর কেন্দ্রের সরণ হবে, উত্তোলনের সময় সরণ হয় না। এই জিনিসটা ভালো করে লিখি। পানি শূন্য করতে বললে, পানি শূন্য করতে বললে ভর কেন্দ্রের সরণ হয়, উত্তোলন বললে সরণ হয় না। আচ্ছা, এখানে দেখো আমাদের হয়তোবা ভাবতে পারো যে কি লিখতি। এখানে কোশ্চেন যদি সলভ করো তাহলে বুঝতে পারবা। আমাদেরকে দুইটা জিনিস বলে। তো এখানে দেখো কোশ্চেনে প্রথমে যখন আমাদেরকে ভরকেন্দ্রের সরণ বের করতে বলবে, ভরকেন্দ্রের সরণ জিনিসটা কি, যে যেখানে থাকবে মিডল পয়েন্ট, ওটাকে আমরা হলো গিয়ে 2 দিয়ে ভাগ করব। তো যখন কিনা আমাদের হলো একটা পানিপূর্ণ কুয়া থাকবে, টোটাল উচ্চতা হলো এইচ, যখন আমাদের টোটাল উচ্চতা এইচ এর একটা কুয়া থাকবে, তখন তার হলো গিয়ে ভরকেন্দ্রের সরণ হবে হলো মিডলে, মানে হলো h/2। আর যখন কিনা আমার থাকবে হলো গিয়ে যে অর্ধেক পূর্ণ, তখন আমার হলো কি যে পূর্ণ এতটুকু আমার, তখন হবে আমার হলো এইখানে, মানে যতটুকু ভরা থাকবে তার অর্ধেক হবে। তো এই জিনিসটা কি, হাফ প্লাস আবার হলো যে h/2 আছে ওইটার হাফ। তো h/2 হয়েছে, আবার হলো h/2 এর হাফ হয়েছে, মানে h/4 হয়েছে। আলটিমেটলি আমার কতটুকু হয়েছে, 3h/4। তোমাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা যখন কিনা এরকম ছবি, মানে এরকম কোয়েশ্চেন দিবে, তো কষ্ট করে খাতায় একটু এঁকে নিবা। তাহলে হবে কি যে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। তো এই এই জিনিসগুলা এঁকে নিলে ভুল হওয়ার পসিবিলিটি কম হয়। তারপর হলো যে স্থানাঙ্ক যে জিনিসগুলো আছে, ওগুলাও এঁকে নিলে তাড়াতাড়ি করা যায়, ভুল কম হয়। তারপরে এই যে দেখো, এখানে একটা কোয়েশ্চেন আছে। এখানে কি বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার, মানে হলো আমার এটা এইচ, তারপর হলো ব্যাস দেওয়া আছে এত, পানির একটি পাম্প এত মিনিটে পানি শূন্য করতে পারে, পানির ঘনত্ব দেওয়া আছে। তো আমি যেটা বলছিলাম যে পানি শূন্য করতে বললে আমাকে হলো গিয়ে ভরকেন্দ্রের সরণ নিতে হবে।
তো এখানে হলো আমার ফর্মুলা যেটা mgh, এইচ এর এখানে আমার হলো ভরকেন্দ্রের সরণটা ইউজ করতে হবে। দেখো ওরা কিন্তু তাই করছে, এইচ কে 2 দিয়ে ভাগ করছে যেহেতু পুরোটা ইয়ে ছিল। তো এম এর জন্য হলো রো ভি, যেই ফর্মুলা ভি হলো আবার হলো পাই আর স্কোয়ার এল, রো পাই আর স্কোয়ার এল জি। তারপর হলো এখানে যে ইয়াটা আছে ওইটা ইউজ করছে। এখানে এল এর ভ্যালুটা হবে হলো গিয়ে আমার টোটাল যে ইয়াটা আছে, টোটাল যে গভীরতাটা আছে ওইটা হবে হলো গিয়ে আমার এল এর ভ্যালু। তো এরকম ভাবে অ্যাপ্লাই করার পরে আর হলো আমার মানে হর্স পাওয়ারে নেওয়ার জন্য 746 দিয়ে ভাগ করছে, ভাগ করার পর আমার আলটিমেটলি 1.64 ভ্যালু আসছে। তারপরে এখানে দেখো, এখানে আরেকটা কোশ্চেন আছে যে এটা হলো এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, এটা দরকার নাই, বাট এরকম রিলেটেড কোশ্চেন তোমরা কোশ্চেন ব্যাংকে পাবা, এটার দরকার নাই, বাট এরকম রিলেটেড কোশ্চেন পাবা। আরেকটা এখানে আছে যে ইটের ক্ষেত্রে কৃতকাজ, ধরো আমার হলো একটা ইট এরকম ভাবে আছে, ধরো একটা ইট এরকম ভাবে আছে, ইটটাকে আমি খাড়া করে এরকম ভাবে দাঁড়া করাইলাম, এরকম ভাবে দাঁড়া করাইলাম। তো যখন এরকম ভাবে ছিল তখন আমার ভরকেন্দ্রের সরণ ছিল এইখানে, যখন সে দাঁড়াইছে তখন তার ভরকেন্দ্রের সরণটা চেঞ্জ হয়েছে। তো আলটিমেটলি যেহেতু তার সরণের ডিফারেন্স ঘটছে, তার মানে হলো তার কাজ হবে। তো এখানে দেখো এখানে কি করছে, যে বস্তুটির ভরকেন্দ্রের সরণ যেটা হয়েছে ওইটাই হয়েছে আমার হলো গিয়ে এইচ এর ভ্যালু। দেন ওই এইচ এর ভ্যালু হিসাব করে আমার হলো গিয়ে কৃত কাজের ফর্মুলা অ্যাপ্লাই করছে। তো দেখো আমরা কোশ্চেনটা সলভ করি। একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে হলো এত, প্রস্থ দেওয়া আছে আর হলো উচ্চতা দেওয়া আছে, তো আর হলো ভর দেওয়া আছে। বলছে যে ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান, মানে এইভাবে ছিল প্রথমে, আনুভূমিক অবস্থানের থেকে উলম্ব অবস্থায় নিতে। তো এইখান থেকে এই অবস্থায় নিতে কি পরিমাণ কাজ করতে হবে। তো যখন এই অবস্থায় ছিল তখন তার দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল হলো 0.04 ছিল। তো এই দৈর্ঘ্যের সময় তখন তার হলো ভরকেন্দ্রের সরণ কত হবে, তখন তার ভরকেন্দ্রের সরণ হবে, এখানে হাফটা কমন নিয়ে নিছে। তো এখানে মেইনলি যে জিনিসটা করছে, দৈর্ঘ্য ডিভাইডেড বাই টু মাইনাস হলো গিয়ে যখন সে উচ্চতা হয়েছে, উচ্চতা হওয়ার পর তখন তো তার আরেকটা ভরকেন্দ্রের সরণ হয়েছে, উচ্চতা ডিভাইডেড বাই টু। এইটা হয়েছে গিয়ে আমার আলটিমেটলি ভরকেন্দ্রের সরণ, বুঝছো? তো এখানে আমার দৈর্ঘ্য যেটা ছিল এইটার হলো মানে হাফ, আমাদের এখানে এই ম্যাথটা বাকি ছিল, এটা শেষ করে আমরা একটু অন্য কয়েকটা জিনিস দেখবো। এখানে যেটা ছিল যে এখানে হলো আমাদের সরণ বের করছি, তো সরণ বের করার পর আলটিমেটলি আমাদের ভ্যালু আসছে এটা। তো এই ভ্যালু আসার পরে আমরা হলো কৃত কাজ বের করবো, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এখানে হলো এই এইচ এর ভ্যালুটা ইউজ করছি, দেন হলো আলটিমেটলি ভ্যালু আসছে এটা। তো এই ছিল আমাদের ম্যাথ। আর এখানে আমি একটা জিনিস লিখে রাখছি যে পানি শূন্য করতে বললে ভরকেন্দ্রের সরণ হয়, উত্তোলন বললে সরণ হয় না। তো এইটা কেন লিখছি, এইটা যে কারণে লিখছি আলটিমেটলি, দাঁড়াও আমি দেখাইতেছি। এরপর তো এখানে যদি আমাদেরকে, এখানে দেখো পানি শূন্য করতে বলছে, তো এইখানে আমাদের যে জিনিসটা নিতে হবে, পানি শূন্য করতে বলছে আমাদের ভরকেন্দ্রের সরণ নিতে হবে। তো এল এর জায়গায় দেখো ভরকেন্দ্রের সরণ কত নিছে, ভরকেন্দ্রের সরণ নিছে হলো গিয়ে আমাদের এই যে L/2 নিছে ভরকেন্দ্রের সরণ। আর এল এর জায়গায় নিছে হলো গিয়ে যে ভ্যালুটা সেটাই নিছে। দেন হলো গিয়ে উত্তোলনের ম্যাথ, এই তো উত্তোলনের ম্যাথের ক্ষেত্রে এখানে দেখো যে পানি উপরে তুলতে, এটা হলো কি উত্তোলন করতে বলছে, মানে কি আহ পানি শূন্য করতে বলে না। তো সেক্ষেত্রে আমার এইচ এর ভ্যালু যেটা ছিল সেটাই হবে। একটু জুম করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের এইচ এর ভ্যালু কত, এত ফিট। তো এটাকে হলো গিয়ে এত, 1 ফিটে 12 ইঞ্চি। তো হলো গিয়ে আমাদের হলো এই ফিটটাকে যদি আমরা আহ ফিটটাকে মিটারে নিছে, আলটিমেটলি মিটারে নেওয়ার পর আমাদের এই ভ্যালুটা আসছে। তো এইটাই আমাদের রেখে দিছে, এটা চেঞ্জ করে নাই। আরেকটা এক্সাম্পল যদি আমরা খুঁজে পাই, দাঁড়াও, এই যে
পানি উত্তোলন করতে আমাদের এইচ এর ভ্যালু কত, 120। তো এইচ এর ভ্যালু আমাদের 120 আছে। এখানে ভরকেন্দ্রের সরণ হয় নাই, তো আমি আলটিমেটলি এই জিনিসটা এখানে লিখে রাখছি যে পানি শূন্য করতে বললে ভরকেন্দ্রের সরণ হয়, উত্তোলন করতে বললে সরণ হয় না। তো এই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর জন্য এখানে এটা লিখে রাখছি। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এই ছিল ক্লাস। যদি কোনো প্রবলেম থাকে তোমরা ডিসকাশন গ্রুপে দিও, আমরা সলভ করে দিব।